বাড়ির গমগমে আড্ডার মাঝে হঠাৎ ঘরে ঢুকলো নিজানা। সে আরশাদ তালুকদারের একমাত্র ছোট বোনের আদরের কন্যা। গত কয়েক মাস আমেরিকায় চাচার বাসায় কাটিয়ে অবশেষে সে ফিরেছে। তার উপলক্ষটা কলরবের বিয়ে। নিজানার মা মান্তাসা আগেই দীপুকে ফোন করে বলেছিলেন নিজানাকে নিয়ে আসতে। নিজানাকে দেখা মাত্রই সবাই বেশ খুশি হলো। সে প্রজাপতির মতো চনমনে পায়ে এগিয়ে গিয়ে ইভান, ইহান আর দিয়াকে আদর করলো। বড়দের সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করো। এরপর তার চোখ দুটি স্থির হলো নবনীর ওপর। নবনী কিছুটা আড়ষ্ট হয়ে একপাশে দাঁড়িয়েছিল। নিজানা দিব্যর দিকে তাকিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ভাইয়া, এটা বুঝি আমার নতুন ভাবি? দিব্য খুব সংক্ষিপ্তভাবে শুধু মাথা নাড়ল। নিজানার চোখে মুখে মুগ্ধতার আভা। সে খুশিতে ডগমগ হয়ে বলল, ভাবি তো খুব মিষ্টি, একদম পুতুলের মতো। তা আমাকে পরিচয় করিয়ে দেবে না ভাইয়া? নবনী আগে কখনো নিজানাকে দেখেনি, তবে এবারই সবার সাথে মেয়েটার আত্মিক টান আর কথা বলার স্বাভাবিক ভঙ্গি দেখে সে বুঝতে পারল নিজানা এই পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। দিব্য তার স্বভাব সুলভ নিষ্পৃহতায় হালকা করে হাসল, বলল, অবশ্যই পরিচয় করাবো, তবে তুই চাইলে নিজেও আলাপ জমিয়ে নিতে পারিস। আফটার অল, ইউ আর আ ভেরি নাইস কমিউনিকেটর। দিব্যর কথা শুনে নিজানা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে তার গালের বাপাসের ওপরের গজদন্তটা ঝিলিক দিয়ে উঠল, যা তার সৌন্দর্যে যোগ করেছে এক অন্যরকম মায়াবী আভা। নিজানা সত্যিই ভীষণ সুন্দরী। সে আদুরে গলায় প্রতিবাদ করে বলল, হুম, এটা কিন্তু একদম ঠিক না ভাইয়া। আমি যতই কথা বলি না কেন, বড় ভাই হিসেবে তোমার উচিত আমাকে আনুষ্ঠানিকভাবে ভাবির সাথে পরিচয় করিয়ে দেওয়া। নতুন সম্পর্কের শুরুটা রাজকীয় হওয়া চাই তো। কাব্য গদগদ হয়ে বলে উঠল, বাবা, নিজু, তুই এই কয়েক মাসে কেমন বড় বড় কথা বলতে শিখে গেছিস। কোনো চিন্তা করিস না, তোর কাব্য হয়ে থাকতে কোনো সমস্যা নেই। নবনী, শোনো, ও হলো আমাদের একমাত্র ফুফির একমাত্র আদরের মেয়ে, নিজানা নওয়াজ চৌধুরী। নিজানা ঠোঁটে স্নিগ্ধ এক সিলতে হাসি ফুটিয়ে নবনীর দিকে হাত বাড়িয়ে দিল। খুব নরম গলায় বলল, হ্যালো, আমি নিজানা। নবনীয় সৌজন্যের হাসি হাসল। নিজানার চনমনে ভাবটা তার ভালো লাগছে। সে প্রতি উত্তরে বলল, আমি নবনী। কাব্য বেশ উৎসাহ নিয়ে বলল, জানো নবনী, আমাদের এই নিজু কিন্তু মারাত্মক ট্যালেন্টেড। গত বছর পুরো বাংলাদেশের বিতর্ক প্রতিযোগিতায় ওর দল চ্যাম্পিয়ন হয়েছে, আর ও নিজে হয়েছে শ্রেষ্ঠ বিতর্কী। শুধু তাই নয়, পড়াশোনাতেও ও একদম 100-তে 100। কলেরও এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে কপাল চাপড়ে বলল, ব্যাস, শুরু হয়ে গেল। কেউ কি তোর কাছে ওর বায়োডাটা জানতে চেয়েছে? কেন অনর্থক ঢাক পেটাচ্ছিস? সারাক্ষণ চোখের ওপর ওই মোটা চশমা, এটা বইয়ের পাতায় মুখ গুজে পড়ে থাকা একটা আস্ত অসামাজিক মেয়েও। নিজানা কলরবের দিকে ফিরে তাকালো। তার শান্ত চোখের মণি দুটো চশমার কাচের আড়ালে চিকচিক করে উঠল। খুব ধীরস্থির ভাবে আঙুল দিয়ে চশমাটা নাকের ওপর সামান্য ঠেলে বসালো সে। তারপর বেশ তাচ্ছিল্যের সুরে জবাব দিল, অসামাজিক হয়ে আমি ঠিক আছি ব্রো, অন্তত তোমার মতো সব পরীক্ষায় ডাব্বা তো আর মারি না। নিজানার এই মুখ্যম জবাবে কলরবের মুখটা মুহূর্তেই চুপসে গেল। ড্রয়িং রুমের সবাই আবার হাসিতে ফেটে পড়ল। কাব্য হাত দিয়ে লাইট দেখিয়ে বলল, একদম কারেক্ট বলেছিস, নির্লজ্জ একটা। কটমট করে কাব্য আর নিজানার দিকে তাকিয়ে রইল কলরব, যেন মনে মনে ওদের ভস্ম করে দিচ্ছে। কাব্য অবশ্য হেসেই খুন। নিজানাও ঠোঁট টিপে হাসল। অনেখা বলে উঠলেন, অনেক হয়েছে, এবার থাম। রাত অনেক হলো, সবাই তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নে। কাল সকাল সকাল আবার মার্কেটে ছুটতে হবে, বিয়ের শপিংয়ের পাহাড় জমে আছে। নিজানা এক মুহূর্তটায় জন্যই অপেক্ষা করছিল। সে ঝটপট দিয়াকে পাজা করে তুলে তুলে নিল। দিয়ার গালে একটা চুমু খেয়ে আদুরে গলায় বলল, দিয়া মামা, তুমি জানো আমি তোমার আর ইহান ইভানের জন্য আমেরিকা থেকে কত কত চকলেট নিয়ে এসেছি। ইহান, ইভান, চলো আমার সাথে। কুহু, তুই আমার ব্যাগটা একটু নিয়ে আয় তো। কুহুর সাথে নিজানার সম্পর্কটা একদমই সই বন্ধুর মতো। দুইজনই সমবয়সী হওয়ায় ওদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। কুহু মৃদু হেসে মাথা নাড়ল। নিজানার ভারী ব্যাগটা টেনে নিয়ে ওদের পিছু নিল। যাওয়ার আগে নিজানা দিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় মাঝা প্রশ্ন করেন, তা নিজানা, তোর আম্মুরা আসবে কবে রে? নিজানা উপর থেকে ঘাড় ঘুরিয়ে উত্তর দিল, কালকেই চলে আসবে মামি, আমি শুধু জেদ করে একদিন আগে চলে এসেছি।
কথা শেষ করে বাচ্চাদের সাথে নিজানা আর কুহু উপরে চলে গেল। অলেখা নিজানার যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মাথা পাশে এসে বসে বেশ চাপা গলায় ফিস করে বললেন। যত দেরি করে আসে ততই ভালো। অলেখা কৃত্রিম রাগে চোখ রাঙালেন। মাথা অবশ্য দম্বার পাত্র নন, তিনি শব্দহীন হাসলেন। দুই যা এরপর হাসাহাসি করতে করতেই রাতের খাবারের তদারকি করতে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। রাতের নিস্তব্ধতা তখন পুরো তালুকদার বাড়িকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। খাওয়া দাওয়া শেষে সবাই নিজের নিজের ক্লান্তি নিয়ে ঘরে ফিরেছে। নবনী আসার আগে দ্রব্য দিয়াকে নিয়ে ঘরে ঢুকে গিয়েছিল। নবনী যখন ধীর পায়ে ঘরে পা রাখল, ঠিক তখনই সোফায় বসা মানুষটার দিকে নজর পড়তে তার পিঠে চমকে উঠল। মুহূর্তের জন্য তার মনে হলো সে কোনো ভুতুরে কাণ্ড দেখছে। দিব্য আয়েশ করে সোফায় হেলান দিয়ে ল্যাপটপে কাজ করছে, কিন্তু চমকানোর মূল কারণ হলো তার মুখে সেটে থাকা একটা সাদা রঙের শীট মাস্ক। সচরাচর গম্ভীর আর ব্যক্তিত্ববান এই মানুষটাকে এমন অদ্ভুত রূপে দেখে নবনীর চোখ বিস্ময়ে চড়কগাছ হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে দিব্যর মতো একজন রাশভারী মানুষ রূপচর্চার বিষয়ে এতটা সচেতন হতে পারে। দিব্য হয়তো নবনীর তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করতে পারল। সে ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে অবলীলায় প্রশ্ন করল। কি হয়েছে? কোনো সমস্যা? এভাবে কি দেখছো তুমি? নবনীর ঘোর কাটল। সে অপ্রস্তুত হয়ে বোকার মতো দুপাশে মাথা নেড়ে না বলল। দিব্য পুনরায় কাজে ডুবে গেল। নবনী ঘরে প্রবেশ করে খেয়াল করো দিয়া বিছানায় নেই। সে জানতো না যে দিয়া নিজানার সাথে, তাই কিছুটা উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল। আচ্ছা শোনো, দিয়া কোথায়? দিব্য এবার মুখ তুলে তাকালো। মাস্কের ফাঁক দিয়ে তার চোখ দুটো আগের মতোই প্রখর লাগছে। সে বলল, ও নিজানের সাথে আছে। নিজান ইভান ওরা সব একসাথে খেলা করছে। তুমি বরং ওকে গিয়ে নিয়ে এসো। নবনী মাথা নেড়ে সায় দিল, কিন্তু কৌতূহল দমিয়ে রাখতে পারল না। দরজার দিকে পা বাড়িয়েও সে থমকে দাঁড়িয়ে না চাইতেই জিজ্ঞেস করে ফেলল। আপনি মুখে এইসব কি লাগিয়েছেন? দীপু খুব নির্লিপ্ত স্বরে জবাব দিল। শিট মাস্ক। নবনীর এবার হাসবে নাকি অবাক হবে তা বুঝে উঠতে পারছে না। এই লোকটা কি সত্যি দিব্য তালুকদার? বিস্ময়ের ঘোর যেন কাটছেই না। সে দরজার পাল্লা ধরে কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে রইল। নিজেকে সামনে নিয়ে একটু কৌতুক মেশানো স্বরে বলল, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি কেন লাগিয়েছেন? না মানে আমি সচরাচর আমার বান্ধবীদের এসব লাগাতে দেখছি, কোনো ছেলেকে তো দেখিনি। দীপু ল্যাপটপে কি একটা মেল চেক করতে করতে খুব স্বাভাবিক গলায় জবাব দিল। এটা ছেলে মেয়ে উভয় লাগাতে পারে নবনী। রূপচর্চা কেবল মেয়েদের একচেটিয়া অধিকার? এটা তোমাকে কে বলল? ছেলেদেরও পরিপাটি আর উজ্জ্বল থাকা জরুরি। আর কয়েকদিন পরেই কলরবের বিয়ে। নবনী মুখে ফসকে বলে ফেলল। বিয়ে তো কলরব ভাইয়ার, আপনার তো নয়। দিব্য এবার ল্যাপটপটা সামান্য নামিয়ে নবনীর দিকে সরাসরি তাকালো। মাথা নেড়ে বলল, বিয়ে যারই হোক, সৌন্দর্য বা পরিচ্ছন্নতা খুবই দরকারি একটা জিনিস। যদিও তুমি প্রাকৃতিকভাবেই সুন্দর, তবুও পরে রাখি এসব মাস্ক রিঙ্কল দূর করে, মানে অকালে বুড়ো হওয়া থেকে কিছুটা বাঁচে আর কি। চাইলে তুমি এটা ট্রাই করতে পারো। আমার কাছে বিভিন্ন ফ্লেভারের প্রচুর আছে। নবনী যেন আকাশ থেকে পড়ো। লোকটা কিনা রিঙ্কেল আর বুড়ো হওয়া নিয়ে দুশ্চিন্তা করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন, আপনি কি বুড়ো? দিব্য একটা লম্বা শ্বাস ফেলে মাত্রা ঠিক করে চেপে বসালো। হতে তো চলেছে অলমোস্ট 33 ইয়ার্স ওল্ড। এই বয়সের স্কিনের যত্ন না নিলে দিয়া যখন বড় হবে, তখন লোকে আমাকে ওর বাবা না ভেবে দাদা ভাবলে তো সমস্যা। আমার ইমেজের 12টা বেজে যাবে। নবনীর শব্দ করে হাসতে ইচ্ছে করছে, খুব হাসি পেলেও সে নিজেকে শক্ত করে সামনে নিল। দীপর কথা বলার ঢং এতই স্বাভাবিক আর গুরুত্বে ভরপুর যে এই মুহূর্তে হাসলে লোকটা হয়তো অপমানিত বোধ করতে পারে। নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, মানুষের মনের সৌন্দর্যটাই আসল। ওটা যদি কুৎসিত হয়, তবে বাইরের সৌন্দর্য দিয়ে আসলে কোনো কাজ হয় না, ওটা মূল্যহীন। কথাটা বলে নবনী লক্ষ্য করলো দীপু তার ল্যাপটপটা একপাশে সরিয়ে রাখলো। তারপর নবনীর দিকে এমন ভাবে এক দৃষ্টিতে চাইলো যেন সে খুব গভীর কোনো বৈজ্ঞানিক সূত্র বিশ্লেষণ করছে। হঠাৎ করে দিব্য নিজের মুখ থেকে সাদা মাস্কটা টান দিয়ে খুলে ফেললো। ওর এই অতর্কিত আচরণে নবনী ভেতরে ভেতরে একটু কুকড়ে গেল। মনে মনে ভাবলো সে কি ভুল কিছু বলে ফেললো? লোকটা কি তার মনের সৌন্দর্য মার্কা তথ্যে রেগে গেল? তবে দিব্য মোটেও রাগলো না, বরং অত্যন্ত ধীর স্থির আর শীতল কণ্ঠে বলল, অবশ্যই মনের সৌন্দর্য আসল, আমি অস্বীকার করছি না। তবে বাহ্যিক সৌন্দর্যেরও দরকার আছে, যথেষ্ট দরকার আছে নবনী। বাস্তব জগৎটা একটু অন্যরকম।
তুমি সুন্দর হলে না চাইতেও সবার অ্যাটেনশন পাবে, সব জায়গায় দেখবে আলাদা একটা বিশেষ গুরুত্ব পাচ্ছ। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, একটা লয়াল লাইফ পার্টনার পাওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর যদি লয়াল নাও হয়, তবে দেখবে সে তোমার সৌন্দর্যে মজে অন্তত তোমার প্রতি অনুগত হয়ে গেছে। আর তুমি যে বলছো মনের সৌন্দর্য, ওটা আসলে একটা বড় সড়ো সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই নয়। নবনীর চোখের পলক থমকে গেল। দিব্যর এই নির্মম বাস্তববাদী চিন্তা তাকে স্তব্ধ করে দিয়েছে। লোকটা কত অবলীলায় সৌন্দর্যের সাথে আনুগত্য বা ভালোবাসার সমীকরণ মিলিয়ে দিল। নবনী বুঝতে পারো না দিব্য কি তাকে ঘুরিয়ে কোনো ইঙ্গিত দিল, নাকি এটা তার জীবন নিয়ে নিজস্ব কোনো দর্শন। নবনীর মনে পড়ো, একসময় সেও তো দিব্যর সৌন্দর্য নিয়ে বলেছিল। তখন তো মনের সৌন্দর্যের কথা তার মাথায় আসেনি। নবনী আর দাঁড়াতে পারল না, সেখানে প্রাণ পায়ে ঘর থেকে বের হয়ে গেল। ইভানের হাতে চকলেট, অথচ সে চুপচাপ বসে আছে। দৃশ্যটা দেখে ইহান অবাক না হয়ে পারল না। ভ্রুকুচকে সে প্রশ্ন করল, কি রে ইভান, তুই চকলেট খাচ্ছিস না কেন? ইভান খুব বিজ্ঞের মতো মাথা নেড়ে স্বাভাবিক স্বরে জবাব দিল, বেশি চকলেট খেলে দাঁতে পোকা হয়, আর সেই পোকাগুলো খুব বাজে হয়। আমাদের স্কুলের রোহিতের দাঁতে পোকা আছে, ও তো যন্ত্রণার মাঝে মাঝে চিৎকার করে কাঁদে। এতটুকু বাচ্চার মুখে এমন জ্ঞান সম্পন্ন কথা শুনে নিজানা হাসল। ইভান যে একেবারেই চকলেট খায়নি তা নয়, তবে নিজের একটা সীমা সে নিজেই ঠিক করে রেখেছে। এই বোধটুকু দেখে নিজানা মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে রইল। এদিকে ইভানের কথা শুনে ইহান যেন এক গভীর ভাবনায় পড়ে গেল। কৌতূহলী চোখে তাকিয়ে সে পাল্টা প্রশ্ন করল, আচ্ছা ইভান, ওর দাঁতে যদি পোকা থাকেই তবে সেটা খাবারের সাথে পেটে চলে যায় না কেন? যদি একবার পেটে ঢুকে যায় তবে তো সাংঘাতিক কাণ্ড হবে। পাশ থেকে দিয়া ওর চোখ দুটো বড় করে আতঙ্কিত গলায় বলল, ঠিক বলেছিস, পোকা যদি পেটে চলে যায় তবে তো ও দাঁতের মতো পেটে নাড়ি ভুড়ি সব খেয়ে ফেলবে, তাই না? ভাই বোনের এমন আজব আর অদ্ভুত যুক্তিতে ইভান বেশ বিরক্ত হলো। একরাশ বিরক্তি নিয়ে এসে বলল, তোরা না ভীষণ বোকা, কিছুই জানিস না। ফপি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি কি এখন ঘুরে যেতে পারি? নিজেরা মাথা নেড়ে আদুরে শুয়ে বলল, অবশ্যই সোনা, যাও, গুড নাইট। ইভান খাট থেকে নামতেই ইহানও তার পিছু নিল। ছোট ছোট পায়ে ওরা ঘর থেকে বেরিয়ে যেতেই দরজায় দেখা মিলল নবনীর। মুখে তার স্নিগ্ধ হাসি। ঘরের ভেতরে পা রেখে মৃদু স্বরে সে বলল, তোমাদের খেলা শেষ, এবার তবে ঘরে যাওয়া যাক। রাত তো অনেক হলো, এবার না ঘুমলে চলবে? ফুপিকেও তো একটু বিশ্রাম নিতে দিতে হবে, তাই না? আমি ওকে নিয়ে যাই। নিজানা মৃদু হেসে মাথা নাড়ল। নবনী এগিয়ে এসে বিছানা থেকে দিয়াকে কোলে তুলে নিল। তাদের ঘরে পা রাখতেই মুহূর্তে দিয়া তার ছোট্ট মুঠোর ধরা দুটো চকলেট নবনীর হাতে বাড়িয়ে দিল। নবনী কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, এটা কি? এগুলো আমাকে কেন দিচ্ছ? দিয়া চকলেট দুটো দিয়ে বলল, হুম, আগে আমাকে নিচে নামাও মাম্মা। নবনী আলতো করে দিয়াকে নরম বিছানার ওপর দাঁড় করিয়ে দিল। অল্প দূরত্বে সোফায় বসে থাকা দিব্য একবার আর চোখে ঘুরে তাকালো। দিয়া তখনও খুব গম্ভীর মুখে বলল, ওগুলো রেখে দাও, আমি পরে খেয়ে নেব। ইভান বলেছে বেশি চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়, আর সেই পোকা যদি খাবারের সাথে পেটের ভেতর ঢুকে পড়ে তবে তো আরও মুশকিল হয়ে যাবে, তাই না মাম্মা? মেয়ের এমন অদ্ভুত যৌক্তিক ভয় দেখে নবনী হেসেই ফেলল। বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে সে সায় দিল, হ্যাঁ মা, অবশ্যই। ইভান তো একদম ঠিক কথা বলেছে, আর আমার দিয়ামাটাও খুব বুঝদার হয়েছে দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো ড্রয়ারে সাবধানে রেখে দিচ্ছি। তুমি এবার চুপচাপ শুয়ে পড়ো তো দেখি। নবনী কিছুটা তাড়াহুড়ো করে পা বাড়াতে গিয়েছিল, কিন্তু ঘটল বিপত্তি। ওর শাড়ির কুচিটা পায়ের সাথে জড়িয়ে গেল। ভারসাম্য সামলানোর আগে এই কুচিটা খুলে গিয়ে পায়ে আরও আষ্টে পৃষ্ঠে বিঁধে যায়। নবনী যখন নিজেকে সামলাতে না পেরে সোজা উপুর হয়ে পড়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দিব্য শখটা একটা হাত ওর কবজি ধরে নিজের দিকে সজোরে টান দিল। পর মুহূর্তে নবনী নিজেকে আবিষ্কার করল দিব্যর নিবিড় আশ্রয়ে, ওর কোলের ওপর। আকস্মিক আতঙ্কে নবনী দিব্যর বুকের কাছের শার্টটা খামচে ধরে চোখ দুটো শক্ত করে বুঝে রইল। ওর হৃৎপিণ্ডটা আতঙ্কে প্রচণ্ড বেগে ছুটছে। পাঁজরের দেয়াল ভেঙে বেরিয়ে আসবে যেন। ধীরে ধীরে চোখ মেলতেই দেখলো ঠিক নিঃশ্বাসের দূরত্বে দিব্যর মুখ। গভীর তীক্ষ্ণ চোখ দুটো অপলক চেয়ে আছে নবনীর দিকে। নবনীর ওষ্ঠাধর মৃদু কাঁপছে। এলোমেলো অবাধ্য চুলগুলো মুখের উপর এসে অগোছালো সৌন্দর্য তৈরি করেছে।
দিব্য অতি সন্তর্পণে একটি হাত বাড়িয়ে নবনীর কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের লতির পাশে গুজে দিল। সেই স্পর্শে নবনী আবারও শিউরে উঠল মুহূর্তে। আবেশে চোখ বন্ধ করে ফেলল। পরক্ষণেই পুনরায় চোখ মেললে দিব্যর গভীর দৃষ্টিতে ওর চোখ আটকে গেল। পরপর ভেসে এলো দিব্যর গম্ভীর কণ্ঠস্বর। আমাকে কি আরেকটা বাচ্চা বলতে হবে? ভেবেছিলাম তোমাকে বিয়ে করলে আমার জীবনের চাপ কিছুটা কমবে, কিন্তু দেখছি উল্টোটা হচ্ছে। যদি শাড়ি সামলাতেই না পারো তবে পড়ার কি দরকার? যখনই দেখি তখনই কোনো না কোনো সমস্যা ঘটিয়ে বসে থাকো। সেদিনও তো। কথাটা শেষ না করেই থেমে গেল দিব্য। নবনী লজ্জায় আড়ষ্ঠতায় যেন মাটির সাথে মিশে যাচ্ছিল। দিব্যর বুকের খুব কাছে ওর মাথা থাকায় স্পষ্ট শুনতে পাচ্ছিল ওর হৃদস্পন্দন। নবনী কৌতূহল চোখে মুখ তুলে তাকাতেই দেখল দিব্যর চোখে মুখে এক অদ্ভুত সংকোচ। রাতের অন্ধকার চিরে ভোরের আলো তালুকদার বাড়িতে আসছে পড়ছে। অন্দরমহলে ব্যস্ততার গুঞ্জন। ডাইনিং টেবিলে বসে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন অলেখা আর মাঝা। ওদিকে রান্নাঘরে মৌনিতা আর মিনুর হুলস্থুল কাণ্ড। নবনী যখন রান্নাঘরে পা রাখলো দেখলো মৌনিতার মুখে রাজ্যের বিরক্তি মাখানো। সকাল থেকে এক হাতে সব সামলাতে সামলাতে তার ধৈর্য যেন শেষ সীমায়। নবনী রান্নায় খুব একটা পটু নয়, তাই কিছুটা কুণ্ঠা নিয়ে ধীর স্বরে জিজ্ঞেস করো, আমি কি তোমাকে কোনো কাজে সাহায্য করব? মৌনিতা জোরপূর্বক হাসল। সাহায্য করার প্রস্তাবটা এই মুহূর্তে তার কানে উপহাসের মতো শোনালো। সকাল থেকে একা কেটে আজ প্রায় গুছিয়ে আনার পর নবনীর এই সৌজন্য তাকে আরো বিরক্ত করে তুলল। তবুও গলার স্বর স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ, কেন নয়, বরং পরোটাগুলো ভেজে ফেলো, পারবে তো? নবনী আশ্বস্ত হয়ে মাথা নাড়ল। এইটুকু কাজ অন্তত সে নিখুঁতভাবে করতে পারবে। সে পরোটা ভাজায় মন দিল। কিছুক্ষণ পর বাড়ির সবাই মিলে জমিয়ে নাশতা সারল। আজকের মূল পরিকল্পনা বিশাল এক শপিং অভিযান। দিব্য আর কাব্য তাদের অফিসে যাওয়ার পথেই সবাইকে শপিং মলে নামিয়ে নিয়ে যাবে। বাড়ির বাইরে গাড়ি। বাহিরে আসতেই কলরবে চোখ পড়ল ছোট্ট দিয়াকে। মেয়েটা আজ কেমন যেন কুকড়ে আছে, তার চঞ্চলতাটুকু উধাও। দিব্য লম্বা শরীরের পাশে দাঁড়িয়ে সে একদম নিষ্পৃহ। পরনে কালো রঙের একটি ছোট্ট ফ্রক, মাথায় দুই পাশে দুটো কিউট জুটি করা। কলরব দ্রুত পায়ে ওর কাছে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। হাতুড়ে গলায় জিজ্ঞেস করো, কি ব্যাপার আমার বাবিডল? সকাল থেকে দেখছি তোমার মুড একদম অফ। কি হয়েছে শুনি? কেউ কি বকা দিয়েছে তোমায়? দিয়া কোনো উত্তর দিল না। গুটি গুটি পায়ে এগিয়ে এলো কলরবের কাছে। দুই হাত বাড়িয়ে দিতেই কলরব ওর ইশারা বুঝে চট করে কোলে তুলে নিল। দিব্য ল্যাপটপ ব্যাগটা হাতে নিয়ে অত্যন্ত আগ্রহ ভরে মেয়ের কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। কারণ সকাল থেকে সে নিজেই এই একই প্রশ্ন অন্তত 10 বার করেছে, কিন্তু দিয়ার মুখ থেকে কোনো রাস শব্দ বের হয়নি। মেয়ের এই গুমরা মুখ দেখে সে রীতিমতো অস্থির হয়েছিল। দিয়া কলরবের গলায় দু হাত জড়িয়ে ধরে অভিমানে ঠোঁট উল্টে বলল, জানো চাচ্চু, কালকে রাতে পাপ্পা আমাকে ছেড়ে মাম্মাকে কোলে নিয়েছে, আমাকে একটুও সাথে নেই। কথাটা শোনা মাত্র দিব্যর পায়ের তলার মাটি যেন সরে গেল। সে হতভম্ব হয়ে মেয়ের পানে চেয়ে রইল। কলরব ভাইয়ের অপ্রস্তুত মুখটার দিকে তাকিয়ে খুক খুক করে কাশতে লাগলো। অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করল, কে কাকে কোলে নিয়েছে? ভাইয়া তুমি সত্যি? দিয়া খুব গুরুত্বের সাথে মাথা ওপর নিচ করে সায় দিল। আসলে কাল রাতে যখন নবনী ভারসাম্য হারিয়ে দিব্যর বুকে আষ্টে পড়েছিল, ঠিক সেই মুহূর্তটুকু দিয়ার অবাধ চোখে ধরা পড়েছিল। অবুধ শিশু মন ওটাকে আদর ভেবে নিয়েছে। ওর মনে হয়েছে পাপা বুঝি এখন থেকে ওকে বাদ দিয়ে কেবল মাম্মাকেই বেশি ভালোবাসবে। সেই থেকে ওর ছোট্ট মনে জমেছে এক বিশাল অভিমানের পাহাড়। দিব্য পুরো ব্যাপারটা বুঝতে পেরে এক দীর্ঘশ্বাস ফেলল। কপালে হাত দিয়ে কলরবকে ধমক দিয়ে বলল, শাট আপ কলরব, ইটস আ পিওর মিসআন্ডারস্ট্যান্ডিং। দিয়া, মাম্মা, তুমি সব কি আজে বাজে বলছো? পাপ্পা শুধু তোমাকেই লাভ করে, জানো না? এই যে নবনী, তুমি এখানে মূর্তির মতো দাঁড়িয়েছো কেন? কিছু একটা বলো ওকে। নবনী সবেমাত্র ওদের পাশে এসে দাঁড়িয়েছিল। দিয়ার মুখে এমন অকপট সত্য আর কলরবের হাসি দেখে তার নিজেরই এখন মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। লজ্জায় আর আড়ষ্ঠতায় তার মুখ একদম লাল হয়ে গেছে। দিব্যর তারা দেখে সে কোনো মতে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। দিয়া আম্মা, তুমি এসব কি উল্টোপাল্টা বলছো সোনা? ও
ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই না? কেন এসব বলছো তুমি? ভাই ভাবির এমন কিংকর্তব্য বিমূর দশা দেখে কলরব মনের ঠুসুকে ঠোঁটে চিপে হাসছে। সে যেন এক বিশাল গোপন রহস্য ফাঁস করে দিয়ে পরম তৃপ্তি পেয়েছে। দিয়াকে কোলে নিয়ে মিথ্যা গাম্ভীর্য দেখিয়ে বলল, থাক থাক, কথা দিয়ে আর কোল নেওয়া থাকতে হবে না। বাবিডল, তুমি বরং আজ তোমার এই কিউট চাচ্চুর সাথেই চলো। পাপ্পার সাথে আপাতত তোমার আরই একদম কাটটি। দিব্য এবার রীতিমতো তেতে উঠল। দাঁতে দাঁত চেপে শাসনের সুরে বলল, করডব, বেশি বাড়াবাড়ি করছিস কিন্তু একদম মার খাবি আমার হাতে। কলরব ভ্রু কুচকে খুব নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, আরে জাস্ট রিল্যাক্স ভাইয়া, ইটস টোটালি নর্মাল। এত প্যানিক করছো কেন? নিজের বউকে তুমি কোলে নিতেই পারো, এটা তো তোমার আইনি অধিকার। তবে হ্যাঁ, পরের বার থেকে একটু খেয়াল রেখো, বাচ্চার সামনে যেখানে সেখানে এসব করাটা মোটেও ঠিক না। তোমাকে দেখে তো আগে কখনো এতটা অধৈর্য মনে হয়নি। কথাটা শেষ করেই কলরব আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দিব্যর জ্বলন্ত দৃষ্টি থেকে বাঁচাতে দিয়াকে নিয়েই হনহন করে নিজের বাইকের দিকে পা বাড়ালো। দিব্য পেছন থেকে চিৎকার করে বলতে লাগলো, আরে রিল্যাক্স মানে কি? কি খেয়াল রাখবো আমি? তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছে। তোকে একবার হাতের কাছে পাই, তারপর দেখাবো অধৈর্য কাকে বলে। তুই তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? মিনিমাম কমন সেন্সের বড় করছিস না? নবনী লজ্জায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। তার মনে হচ্ছে মাটির নিচে যদি এমন একটা সুড়ঙ্গ থাকতো তবে সে নির্দ্বিধায় সেখানে ঢুকে পড়তো। কলরবের সামনে এমন বিশ্রী পরিস্থিতিতে পড়ার সে মরে যাওয়া ভালো ছিল। সে আর চোখে দেখলো দিব্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। লোকটা কি রাগে এমন করছে নাকি তারও খুব লজ্জা লাগছে। দিব্য এবার নবনীর দিকে ফিরে চাইল। নবনী খুব ক্ষীণ স্বরে কেবল একটি শব্দ উচ্চারণ করল। সরি। দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গলার টাইটা একটু আলগা করে নিল। শান্ত গলায় বলল, আচ্ছা ওকে, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন শোনো, দিয়াকে বুঝিয়ে নিয়ে এসে গাড়িতে তোলো। ও যেন কোনোভাবেই করডবের বাইকে না যায়। ওই ছেলেটা বড্ড বেপরোয়া। আমার জানা মতে ও এই পর্যন্ত 5বার বড়সড় অ্যাক্সিডেন্ট করেছে। আর অগোচরে যে কতবার হয়েছে তার ইয়ত্তা নেই। হাত পা না ভাঙা পর্যন্ত ও বাড়িতে কিচ্ছু জানায় না। নবনী বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। সে দ্রুত পায়ে এগিয়ে গেল কলরবের বাইকের দিকে। সেখানে কলরব দিয়াকে বাইকের দূরের টাঙ্কের ওপর বসিয়ে দিয়েছে। দুইজনে কি সব কথা বলছে। দিয়া হাসছে আর উত্তেজনায় 2 পা দৌড়াচ্ছে। বাড়ির বাকিরা এখনো ভেতর থেকে বেরোয়নি, তাই ওরা আপাতত অপেক্ষারত। নবনী দিয়ার সামনে দাঁড়িয়ে কোমল স্বরে বলল, দিয়াম্মা, চলো আমরা গাড়িতে যাই। পাপা বলেছে বাইকে যাওয়া যাবে না, ওটা রিস্ক। দিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তার কচি মনে একপাশে চাচ্চুর সাথে মজার রাইড, অন্য পাশে বাবার নিষেধ। দুটো ভাবনা লড়াই করছে। অবশেষে সে জেদি গলায় বলে উঠল, না, আমি চাচ্চুর বাইকেই যাব। বাইকে গেলে অনেক হাওয়া লাগে, অনেক মজা লাগে। গাড়িতে তো রোজ যাই, ওটা বোরিং। কলরব নবনীর দিকে তাকিয়ে হাসল। হেলমেটটা মাথায় গলিয়ে দিয়ে বলল, আরে ভাবি, ডোন্ট সরি। আমি থাকতে বাবিডলে কিচ্ছু হবে না। ভাইয়া আসলে একটু বেশি প্যানিক করে। তুমি বরং যাও, ভাইয়ার পাশের সিটে গিয়ে বসো। নবনী বিপাকে পড়ল। একদিকে দিব্যর করা নির্দেশ, অন্যদিকে দিয়ার এই ছেলে মানুষই জেদ। ওদিকে দিব্য গাড়ির ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং এ আঙুল চালাচ্ছে। তার দৃষ্টি আয়নার মাধ্যমে স্থির হয়ে আছে কলরবের বাইকের ওপর। নবনী নিরুপায় হয়ে কলরবের দিকে তাকিয়ে অনুনয়ের সুরে বলল, ভাইয়া, তুমিও অমন করো না। প্রিয়াকে একটু বোঝাও, উনি কিন্তু ভীষণ রাগ করবেন। কলরব দমবার পাত্র নয়। সে বেশ বীরদর্পী ভঙ্গিতে বাইকের হ্যান্ডেল ধরে বলল, ডোন্ট ওয়ারি ভাবি, কিছু হবে না। আমি খুব সাবধানে ড্রাইভ করব। আফটার অল, আই অ্যাম ভেরি গুড বাইকার। ঠিক তখনই পাশ থেকে কুহুর তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, গুড বাইকার না চাই, এই জন্যই তো 2 দিন পর পর হাত পা ভেঙে বাড়িতে ফেরো তুমি। কুহু আর নিজানা শপিং এর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে সেখানে এসে দাঁড়িয়েছে। ভাইয়ের এমন আত্মবিশ্বাস দেখে কুহু খোঁচা দিতে চাইল না। কলরব তৎক্ষণাৎ রেগে গিয়ে কুহুর মাথায় একটা আলতো চাটি মেরে বলল, চুপ থাক পাটখাটি, তোকে কি বেশি বুঝতে বলেছি আমি? কুহু মাথায় হাত দিয়ে তেতে উঠল। ভাইয়া, একদম ভালো হবে না কিন্তু।
কত কষ্ট করে আয়না দেখিয়ে চুলটা বেরিয়েছি, সব নষ্ট করে দিলে। ওদের এই ভাই বোনের খুনসুটি আর শোরগোলের মাঝেই দিব্য ধীর পায়ে ওদের দিকে এগিয়ে আসলো। ওকে দেখা মাত্রই কুহুর সব তেজ পানি হয়ে গেল। বড় ভাইকে সে জমের মতো ভয় পায়। দিব্য ওখানে এসে থমকে দাঁড়ালো। ওর দু চোখে এখন বিরক্তির স্পষ্ট ছাপ। সে ঘড়ির দিকে তাকিয়ে নবনীর দিকে শীতল চোখে চাইল। কি চলছে এখানে? নবনী, তোমাকে কখন বলেছে দিয়াকে নিয়ে আসতে? আমার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে, সেটা কি কারো খেয়াল আছে? মুহূর্তেই পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। কলরব বাইকের অ্যাক্সেলারেটরের ঘোরানো বন্ধ করে দিল। নবনী অপরাধীর মতো মুখ নিচু করে রইল। অসহায় চোখে দিব্যর পানে চাইল, কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই দিয়া বেশ গম্ভীর স্বরে বলল, পাপ্পা প্লিজ আমাকে চাচুর সাথে যেতে দাও, তাহলেই কেবল দিয়া তোমাকে ক্ষমা করে দেবে। দিয়ার মুখে ক্ষমা করার শর্ত শুনে কলরব শব্দ করে হেসে উঠল। কুহু আর নিজানা একে অপরের দিকে চাওয়াচাই করল। ওদের মাথায় কিছুই ঢুকলো না যে এমন কি অপরাধ দিব্য করে ফেলেছে যার জন্য এইটুকু বাচ্চা মেয়ে ক্ষমা করার কথা বলছে। দিব্যর কপাল কুঁচকে গেল। সে গম্ভীর গলায় শাসন করার চেষ্টা করল, একদম না দিয়া। পাপ্পা তোমাকে আজ অনেক চকলেট আর নতুন নতুন খেলনা কিনে দেবে, কিন্তু এই ধরনের জেদ একদম চলবে না মাম্মা। চলো গাড়িতে এসো। দিয়া দমবার পাত্রী না। সে মুখ ঘুরিয়ে অভিমানী গলায় ঘোষণা করল, না, তাহলে দিয়া আর কখনো তোমার সাথে কথা বলবে না, কাটটি। মেয়ের এমন অটল জেদ আর অভিমানে ফুলানো মুখ দেখে দিব্য সব গাম্ভীর্য যেন বাড়ির বাঁধের মতো ভেঙে পড়ল। সে এক দীর্ঘশ্বাস ফেলল। কলরব বলল, আরে ভাইয়া থাক না, আমি তো আইসি, কথা দিচ্ছি একদম সাবধানে ড্রাইভ করব, কলিজার কিছু হবে না। দিব্য কিছুক্ষণ মেয়ের বুকে হাত বেঁধে মুখ ফুলিয়ে রাখা ভঙ্গিটার দিকে তাকিয়ে রইল। তারপর কলরবের দিকে তর্জনী উঁচিয়ে অত্যন্ত কঠিন স্বরে সতর্কবাণী দিল, ঠিক আছে, তবে মনে রাখিস কলরব, আমার মেয়ের যদি সামান্য একটা আঁচড়ও লাগে তবে তুই এই পৃথিবীতে থাকবি না, কথাটা যেন মাথায় থাকে। কলরব জিহ্বায় কামড় দিয়ে অভয় দেওয়ার ভঙ্গিতে মাথা নাড়ল। দিব্য গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, কুহু, নিজানা আর নবনী, তোমরা আমার গাড়িতে এসো। বাকিরা সবাই কাব্যর সাথে চলে যাবে। জলদি করো, আমাদের অফিসে দেরি হয়ে যাচ্ছে। শপিং এর ব্যস্ততা আর রেস্তোরাঁর দুপুরের খাবার শেষে সবাই যখন বাড়ি ফিরল তখন বিকেলের রোদ ড্রয়িং রুমের সোফায় এসে পড়েছে। কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা রোদের মতো তপ্ত নয়, বরং বেশ গুমট। যেখানে বসে আছেন আরশাদ তালুকদারের একমাত্র বোন আন্তাশা তালুকদার। চোখে চশমা, পরনে বেশ ছিমছাম থ্রি পিস, তবে চেহারায় আভিজাত্যের চেয়েও এক ধরনের কড়া মেজাজ স্পষ্ট ফুটে আছে। অলেখা সৌজন্যের হাসি নিয়ে এগিয়ে গেলেন। আন্তরিক গলায় জিজ্ঞেস করেন, কেমন আছেন আপা? কখন এলেন? একটা ফোনও তো করতে পারতেন। আন্তাশা ঠোঁটের কোণে একটা যান্ত্রিক হাসি ছুড়িয়ে রাখলেন। চশমাটা নাকের উপর একটু ঠেলে দিয়ে বেশ ধারালো গলায় বললেন, এটা তো আমারও নিজের বাড়ি ভাবি। নিজের বাড়িতে আসার জন্য কি তোমাকে ফোন দিয়ে অনুমতি নিতে হবে? তাছাড়া মিলু আপু তো ছিলই, যে আমাকে যথেষ্ট যত্ন করেছে, তাই তোমাদের অভাব বোধ করিনি। অনেকার হাসি মাখা মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। বরং অন্যদের এমন সপাটে উত্তরে তিনি কিছুটা থতমত খেয়ে গেলেন। মাঝা চটজলদি বললেন, তা তো ঠিকই আপা, তোমার বাড়ি, তুমি যখন খুশি আসবে। তুমি বসো তাহলে, আমরা বরং ঘরে যাই। দিনভর কেনাকাটা করে শরীরটা আর চলছে না, ভীষণ ক্লান্ত লাগছে। মাঝা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। কথা শেষ করে গটগট করে সিঁড়ির দিকে পা বাড়ালেন। অলেখা একটি দীর্ঘশ্বাস ফেলেন। তিনি চাইলেও মেজ জায়ের মতো এত সহজে পরিস্থিতি এড়িয়ে যেতে পারেন না। হান্তাসার তীক্ষ্ণ দৃষ্টি স্থির হলো নবনীর ওপর। সে সবার পেছনে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। হান্তাসা বেশ রুক্ষ স্বরে বললেন, তা দিব্যর বউয়ের সাথে তো পরিচয় করলেন না ভাবি? ওই বুঝি সেই মেয়ে? নবনীর বুকটা ধক করে উঠল। হান্তাসার চোখের চাহনি যেন তাকে ব্যবচ্ছেদ করছে। অনেখা ডাকলেন নবনীকে। নবনী ধীর পায়ে এগিয়ে এরও অনেখা নবনীর কাঁধে হাত রেখে আন্তাসার সাথে পরিচয় করিয়ে দিলেন। কোমল স্বরে বললেন, নমনী, ইনি তোমার ফুফু শাশুড়ি, নিজানের মা এবং তোমার শ্বশুরের একমাত্র ছোট বোন। নবনী খুব বিনীতভাবে মাথা নিচু করে মুখে একটি স্নিগ্ধ হাসি ফুটিয়ে তুলল। নিচু স্বরে সালাম দিয়ে বলল,
আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন আপনি? আন্তাসা এতক্ষণ খুব কঠোরভাবে নবনীকে পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু নবনীর শান্ত কণ্ঠস্বর আর বিনয় ভঙ্গি দেখে তার চেহারার কাঠিন্য কিছুটা যেন কমল। তিনি চশমার আড়াল থেকে নবনীর মুখটা আর একবার ভালো করে দেখে নিয়ে একটু হেসে মাথা নাড়লেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মা। আসলে আমি দেশের বাইরে ছিলাম, তাই তোমাদের বিয়েতে উপস্থিত থাকতে পারিনি। সেটা নিয়ে মনের মধ্যে একটা খচখচানি ছিলই। তা এভাবে দূরে দাঁড়িয়ে কেন? এদিকে আমার কাছে এসো তো। আন্তাসা এই হঠাৎ নরম হওয়াটা অলেখা বেগমকে কিছুটা অবাক করলো। নবনী কিছুটা দ্বিধা নিয়ে ফুপু শাশুড়ির পাশে গিয়ে বসলো। মান্তাসা নিজের হাত ব্যাগ থেকে একটি মখমলের বক্স বের করে নবনীর দিকে বাড়িয়ে দিলেন। মুখে এক সিলটি হাসি ফুটিয়ে জুড়িয়ে বলেন, এটা তোমার উপহার, খুলে দেখো পছন্দ হয় কিনা। আসলে তোমাকে এবাড়ির বউ করে আনার কথাটা আমি সবার প্রথমে ভাইয়াকে বলেছিলাম, স্বামীর সাথে সুখে থেকো। মান্তাসা শেষ কথাটি ড্রয়িং রুমে উপস্থিত সবার কান পর্যন্ত পৌঁছালো। অলেখা চমকে উঠলেন, তার ভ্রু কুঁচকে গেল। দিব্য আর নবনীর বিয়ের পেছনে বড় ননদের এমন কোনো ভূমিকা ছিল সেটা তার একদমই জানা ছিল না। এই লুকোনো সমীকরণটা যেন অলেখার মনে একটা অস্বস্তির জন্ম দিল। তিনি বললেন, নমনি, তুমি বরং এখন যাও, দিয়ার পোশাকটা বদলে দিয়ে ওকে একটু ফ্রেশ করে দাও। আর আপা, তুমিও অনেক ধকল সামলে এসেছো, গিয়ে একটু বিশ্রাম করো। অলেখার কথায় আপত্তি করলেন না মান্তাসা। তিনি ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন। ঠিক তখনই তার নজর পড়ল ড্রয়িং রুমের অন্য প্রান্তে, যেখানে নিজানা, কুহু আর কলরব মিলে বাচ্চাদের সাথে রীতিমতো হই হুল্লোড় আর হাসাহাসি করছে। নিজানার এমন উচ্ছলতা দেখে মান্তাসার কপাল আবার কুঁচকে গেল। তিনি বেশ কড়া স্বরে ধমক দিয়ে বললেন, নিজানা, এটা কেমন আচরণ? এভাবে হট্টগোল করার মানে কি? অনেকক্ষণ বাইরে ছিলে, রোদ খেয়ে এসেছো, যাও এখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। মায়ের কড়া গলা শুনে মুহূর্তেই নিজানার চঞ্চলতা উবে গেল। সে যেন কাঠের পুতুল হয়ে গেল। কলরব আর কুহু বিরক্ত চোখে মান্তাসার দিকে তাকালো। ফুপুরের সামরিক শাসনের কায়দা তারা ছোটবেলা থেকেই চেনে। নিজানা মাথা নিচু করে শুধু বলল, ওকে মামা, আমি এখনই যাচ্ছি। কলরব সুযোগ বুঝে নিজানার দিকে তাকিয়ে একটা ভেংচি কাটল। নিজানার রাগে কড়া চোখে কলরবের দিকে চাইলেও মায়ের ভয়ে বুকে কুরু পেটে এখান থেকে প্রস্থান করল। ড্রয়িং রুমের আনন্দ ঘন পরিবেশটা মান্তাসার প্রভাবে নিমিষে যেন এক গুমোট গাম্ভীর্যে রূপ নিল। নবনী বক্সটা হাতে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটা দিল। দিয়া হঠাৎ করেই চনমনে হয়ে খাটের উপর লাফিয়ে উঠল। ওর দু চোখে রাজ্যের দুষ্টুমি নবনীর হাত ধরে আবদারের সুরে বলল, মাম্মা চলো না কানামাচি খেলি। নবনী ঘড়ির দিকে তাকিয়ে একটু ক্লান্ত গলায় বলল, এখন তো অনেক রাত হয়ে গেছে সোনা, এখন কি খেলা সাজে? তাতে কি, আমার ঘুম আসছে না, আমি এখনই খেলবো। শেষমেশ মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হলো নবনী। দিয়া পরম উৎসাহে নবনীর চোখের উপর একটা ওড়না দিয়ে শক্ত করে বাঁধন টেনে দিল। নবনী অন্ধের মতো হাতড়ে দিয়াকে ধরার চেষ্টা করছে, আর দিয়া খিলখিল করে হেসে ওর চারপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই আচমকা নবনীর শক্তপোক্ত কোনো কিছুর সাথে সজোরে ধাক্কা খেল। মুহূর্তের জন্য সে ঘাবড়ে গিয়ে পিছিয়ে আসতে চাইল, কিন্তু ভারসাম্য হারিয়ে উল্টে পড়তে নিতেই দুটো বলিষ্ঠ হাত আসছে পৃষ্ঠে আঁকলে ধরো তাকে। নবনীর বুকের ভেতরটা দুরু দুরু করে উঠল। ঠিক তখনই কানের কাছে অতি পরিচিত সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, এভরিথিং ইজ টেম্পোরারি, বাট তুমি আমার কোলেই পড়বে, এটা মনে হয় পার্মানেন্ট হয়ে গেছে, তাই না? দিব্যর কণ্ঠস্বর চিনিয়ে নিতে এক মুহূর্ত সময় লাগলো না নবনী। সে তড়িঘড়ি করে এক হাত দিয়ে চোখের বাঁধনটা টেনে খুলে ফেলল। চোখ মেলতেই দেখলো দিব্যর তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি তার চোখের উপর স্থির হয়ে আছে। দিব্যর একটি হাত তখনও নবনীর কোমরে বেশ শক্ত করে জড়ানো। ঠিক সেই মুহূর্তে নবনীর নজর পড়ল নিচে দাঁড়িয়ে থাকা দিয়ার দিকে। দিয়া দুই কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে ওদের এই দৃশ্যটা খুঁটিয়ে দেখছে। নবনী যেন কারেন্টের শক খেল। সে তড়িঘড়ি করে দিব্যর বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে ছিটকে দূরে সরে এলো। দিয়া গট গট করে এগিয়ে গিয়ে দিব্যর প্যান্টের কাপড় টেনে ধরল। দিব্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। তার মনে হলো সকালে যে কাণ্ড ঘটেছিল তার দ্বিতীয় কিস্তি বুঝে এখনই শুরু হবে। সে দ্রুত নিচু হয়ে দিয়াকে করে তুলে নিল এবং অত্যন্ত সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, দিয়া মাম্মা শোনো, দেখো আমি কিন্তু মাম্মা কিচ্ছু করে কোলে নেই নি, মাম্মা তো পড়ে যাচ্ছিল।
না ধরলে অনেক ব্যথা পেত, তাই না? দিয়ার কচি মনের মেঘ মুহূর্তেই কেটে গিয়ে সেখানে রোদের ঝিলিক দেখা দিল। সে খিলখিল করে হেসে উঠে দিব্যর গলা জড়িয়ে ধরল, উৎসাহ নিয়ে বলল, থ্যাঙ্কস পাপ্পা, তুমি মাম্মাকে সুপারম্যান হয়ে বাঁচিয়ে দিয়েছো। কিন্তু এখন আমার একটা ইচ্ছে আছে, চলো আমরা খাটে গিয়ে একটা সুন্দর ছবি তুলবো। দিব্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্তত মেয়েটা ভুল বোঝেনি। সে দিয়ার দাকে নাকে আলতো ঠোকা দিয়ে বলল, পিকচার? ওকে মাম্মা, পাপ্পা জাস্ট 5 মিনিটে ফ্রেশ হয়ে আসছে, তারপর আমরা পোজ দেব, ঠিক আছে? দিয়া সানন্দে মাথা নাড়ল। দিব্য তাকে বিছানায় নামিয়ে দিয়ে আলমারি থেকে নিজের ক্যাজুয়াল ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে গেল। মিনিট কয়েক পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই সে দেখলো নবনী আর দিয়া বিছানায় পাশাপাশি বসে আছে। তবে নবনীর মুখটা কেমন যেন ফ্যাকাশে আর কুকড়ে আছে। দিব্য দিয়ার মুখোমুখি বসে বলল, এবার চলো আমাদের ফটো সেশন শুরু করা যাক। দিয়া তার হাতে থাকা ফোনটা দিব্যর চোখের সামনে ধরল। ফোনের স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ চলছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমে একটি শিশু শুয়ে আছে। তার মা এসে শিশুটির গালে আলতো করে চুমু খেয়ে নিজের মাথাটা শিশুর মাথার উপর রাখল। ঠিক পরক্ষণেই শিশুটির বাবা এসে মায়ের গালে একটা ভালোবাসার পরশ দিয়ে একইভাবে তাদের ওপর মাথা রাখলো। এক চমৎকার পারিবারিক মুহূর্ত। ভিডিওটা দেখেই দিব্যর বুকটা একবার ধক করে উঠল। নবনীর আড়ষ্টতার কারণ এতক্ষণে তার কাছে পরিষ্কার হয়ে গেল। দিয়ে আবদারের সুরে আবার বলল, পাপ্পা প্লিজ, আমরাও ঠিক এমন করে ভিডিও আর ছবি তুলবো, প্লিজ প্লিজ। দিব্য মৃদু মাথা নাড়ল ঠিকই, কিন্তু নিজের ভেতরে এক প্রবল সংকোচ অনুভব করলো। এই প্রথম সে নবনীর খুব ব্যক্তিগত পরিসরে এভাবে প্রবেশের সুযোগ পাচ্ছে, যা কেবল নামমাত্র স্বামী স্ত্রীর পরিচয়ের ঊর্ধ্বে। নবনীর অস্বস্তি কি এতে আরো বাড়বে? সে দিয়ার দিকে তাকিয়েই আর চোখে নবনীকে দেখল। তারপর নিচু স্বরে জিজ্ঞেস করল, নবনী, তোমার কোনো প্রবলেম নেই তো? তুমি চাইলে আমরা অন্যভাবেও ছবি তুলতে পারি। দিয়া বিরোধ করে বলল, না, অন্যভাবে না, এইভাবেই। নবনী পাথরের মতো বসেছিল। দিয়ার এই নিষ্পাপ আবদার সে ফেলতে পারছে না। আবার দিব্যর এত কাছাকাছি যাওয়াটাও তার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। নবনী কণ্ঠস্বর যেন গলার কাছে দলা পাকিয়ে আটকে গেল। সে সরাসরি দিব্যর চোখের দিকে তাকাতে পারল না, আবার দিয়ার এই আনন্দমাখা মুখের দিকে তাকিয়ে না বলার সাধ্যও তার হলো না। মনের ভেতর এক প্রচণ্ড তোলপাড় চললেও সে বাইরে থেকে নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করল। খুব ধীর গতিতে দুই পাশে মাথা নেড়ে অসম্মতি নেই বলে জানিয়ে দিল। দিয়া খুশিতে খাটের উপর এক চক্কর ঘুরে হাততালি দিয়ে উঠল। ওর চোখ মুখ তখন বিজয়ের হাসিতে উজ্জ্বল, উত্তেজনায় টকবক করে বলল, পাপ্পা তাহলে আমার ফোনেই করি, ওটা অনেক সুন্দর, চলো চলো শুরু করো। দিব্য মৃদু হাসল। নিজের আইফোনটা বের করে ট্রাইপড বা কোনো কিছুর সাহায্য ছাড়াই একটা বালিশের উপর ঠিকঠাক করে ফোনটা সেট করে নিল। ভিডিও টাইমার অন করে দিতেই দিয়া যেন এক দক্ষ অভিনেত্রীর মতো পজিশন নিয়ে নিল। সে নিজে থেকেই চট করে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ল। তারপর নবনীর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মাম্মা জলদি আসো, দেরি করছো কেন, আসো না। নবনী অনেকটা যান্ত্রিকভাবে দিয়ার কথা মতো এগিয়ে গেল। সে নিচু হয়ে দিয়ার তুলতুলে নরম গালে একটা চুমু খেল। এরপর নিজের মাথাটা দিয়ার মাথার উপর আলতো করে কাত করে রাখলো। তার হৃৎপিণ্ড যেন অবাধ্য হয়ে লাফাচ্ছে। সে জানে এর পরের ধাপটা কি। দিব্য সামান্য সময় নিল, হয়তো সে নিজেও নিজের জড়তা কাটাচ্ছিল। তারপর খুব ধীরে এগিয়ে এসে অতি সন্তর্পণে নিজের ঠোঁট ছোঁয়ালো নবনীর ফর্সা গালে। দিব্যর উষ্ণ স্পর্শে নবনী শিউরে উঠল। অস্ফুট এক শিহরণে মুহূর্তেই তার চোখ দুটো বুঝে এলো। অতঃপর দিব্য যখন তার মাথাটা নবনীর গালের উপর কাত করে রাখলো, তখন ক্যামেরার লেন্সে এক অসাধারণ পারিবারিক মুহূর্ত ধরা পড়ল। তালুকদার বাড়িতে আজ সকাল থেকে উৎসবের আমেজ। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, আয়োজনে কোনো কমতি রাখা হয়নি। চারিদিকে সাজ সাজ রব। আজ মেহেদি, কাল গায়ে হলুদ আর পরশু বিয়ে। আত্মীয় স্বজনদের ভিড়ে বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। সবার চোখে মুখে খুশির ঝিরে। কাজের ফাঁকে চলছে
ফাঁকে ফাঁকে চলছে হাসাহাসি আর আড্ডা। অন্তত এই প্রথমবার কলরবদের বাড়িতে পা রেখেছে। কলরবের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্ব থাকলেও এই বাড়িতে আসা হয়ে ওঠেনি কোনোদিন। আরশাদ তালুকদার কলরবের বন্ধু বান্ধবদের খুব একটা পছন্দ করেন না, তাই কলরব বন্ধুদের বাড়িতে এনে বাবার মেজাজ বিগড়ে দেওয়ার ঝুঁকি নেয়নি কখনো। অনন্ত সবেমাত্র প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই ছোট একটা বাচ্চা ছেলে তার সামনে দিয়ে ছুটতে গিয়ে সজোরে হুমড়ি খেয়ে পড়ল। অনন্ত প্রস্তুত হয়ে তড়িঘড়ি কাক তাকে তুলে দাঁড় করিয়ে নিল, কিন্তু কৃতজ্ঞতা জানানো তো দূরের কথা, পিচ্ছিটা মুহূর্তে তার কচি হাতের মুঠোয় থাকা রং অনন্তের শার্টে রেখে দিল। নিজের বিধ্বস্ত পোশাকের দিকে তাকিয়ে অনন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল, নরম স্বরে জিজ্ঞেস করল, তোমার লাগেনি তো? ইহান দুই পাশে মাথা নেড়ে জবাব দিল, আই এম ওকে। ঠিক সেই মুহূর্তে ইহানের পিছু পিছু দিয়া এসে সেখানে থমকে দাঁড়ালো। কোমরে দু হাত রেখে দাঁড়িয়েছে সে, তার চোখে মুখে তখন রাগের ছায়া তেজ দেখিয়ে বলল, ইহান এখনই আমাকে রংগুলো ফেরত দে, নয়তো এখনই আমি কিন্তু পাপ্পাকে বলে দেব। ইহান মোটেও ডরালো না, উল্টো মুখ ভেঙে বলল, এসে আমার পাপ্পাকে পারি, কিছু হলেই খালি পাপ্পার ভয় দেখানো, যা বল আমি দেব না। কথাটা শেষ করে ইহান আবার দৌড় লাগালো। দিয়াও তার পেছনে ধাওয়া করতে উদ্যত হতেই অনন্ত খপ করে তার হাতটা ধরে ফেলল। এতেই বিপত্তি বাঁধল। দিয়া প্রচন্ড বিরক্ত হয়ে বড়দের মতো ভ্রু কুঁচকে অনন্তের দিকে চাইল। আগন্তুককে এভাবে হাত ধরতে দেখে সে বেশ গম্ভীর গলায় শাসন করল, তুমি কে শুনি? আমাকে কেন ধরছো? তোমার জন্য কত বড় সভ্য, নাকি যেন একটা উফ বলে গেছি, ওটা হয়ে গেছে। ইহান তো চলে গেল। অনন্ত কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল এই বুচকে মেয়ের কথা শুনে। সে কৌতূহলী হয়ে শুধালো। দিয়া এবার তৃপ্তির সাথে মাথা নাড়ল। হ্যাঁ ওটাই। অনন্তের ঠোঁটের কোণে এবার এক চিলতে হাসি ফুটে উঠল। পিছি মেয়েটার কথা বলার ধরনের গম্ভীর ভাব দেখে সে বেশ মজা পাচ্ছে। পোশাকের রঙের দাগের বিভক্তি ভুলে সে নিচু হয়ে দিয়ার সামান হওয়ার চেষ্টা করলো। মোলায়েম স্বরে বলল, তুমি তো দারুণ কিউট। আচ্ছা, তোমাকে হাত ধরার জন্য সরি, তবে তুমি কি আমায় একটু বলতে পারো কররব কোথায়? দিয়া বড় বড় চোখ পড়ে কয়েক মুহূর্ত অনন্তকে মেপে নিল। তার চোখে মুখে তখন একরাশ সন্দেহ। চট করে উত্তর না দিয়ে সে মাথাটা একটু কাত করে বলল, তুমি কে শুনি? পাপ্পা আমাকে বলে দিয়েছে অচেনা কারোর সাথে একদম কথা না বলতে, আর কেউ কিছু জিজ্ঞেস করলেও যেন কোনো উত্তর না দিই। অনন্ত বেশ দোটানায় পড়ে গেল। এইটুকু বাচ্চার নীতিবোধ দেখে সে মনে মনে তারিফ না করে পারল না। সে নিজেকে পরিচিত করার চেষ্টা করে বলল, আরে আমি কলরবের বন্ধু, ওর বিয়ের দাওয়াতে এসেছি। এবার তো অন্তত বলতে পারো ও এখন কোথায় আছে? দিয়া এক মুহূর্ত সময় নিল না, বেশ উদাসীন ভঙ্গিতে কাঁধ নাচিয়ে ছোট করে জবাব দিল, না জানি না। বলেই সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ইহানকে ধরার জন্য আবার ছুট লাগালো। অনন্ত একা দাঁড়িয়ে নিজের শার্টের রঙের দিকে তাকিয়ে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। একটা দীর্ঘশ্বাস ফেলল, ধীর পায়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। দরজার পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই সে কলরবকে দেখতে পেল, কিন্তু কলরবের পাশে বসা একটা বাচ্চা ছেলেকে দেখে অনন্তের চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সেজন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কলরব অনন্তকে দেখেই সোফা থেকে উঠে দাঁড়ালো। বন্ধুকে দেখে তার মুখে চওড়া হাসি ফুটলেও অনন্তের বিধ্বস্ত চেহারা দেখে সে কিছুটা ভ্যাবাচাকা খেল। অবাক হয়ে বলল, আরে তুই তো অনেক আগেই চলে এসেছিস দেখছি, কিন্তু বাড়িতে ঢুকেই কি রং খেলা শুরু করে দিলি? তোর এই অবস্থা কেন? অনন্ত কোনো উত্তর দিল না। সে তখনও এক দৃষ্টিতে কলরবের পাশে বসা ওই বাচ্চাটির দিকে তাকিয়ে আছে। তার মাথায় কিছুতেই ঢুকছে না, মাত্র কয়েক মুহূর্ত আগে বাড়ির আঙিনায় যে ছেলেটা তাকে নাকানে চুপানি খাইয়ে দিয়ে দৌড়ে পালালো, সে এত দ্রুত ভেতরে এসে এত শান্ত হয়ে বসে আছে কি করে? এটা কি কোনো জাদুমন্ত্র নাকি চোখের ভুল? অনন্ত কয়েক পা এগিয়ে গিয়ে সরাসরি কলবের পাশে বসা শিশুটির দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলল, এই বাচ্চাটা তোর কে হয় রে? ও একটু আগে আমার গায়ে
এই কাণ্ডটা করেছে। ইভান বড় বড় চোখ করে অনন্তের দিকে তাকিয়ে রইল, যেন সে আকাশ থেকে পড়েছে। ড্রয়িং রুমে উপস্থিত বাকি আত্মীয় স্বজনরাও বেশ অবাক হলেন। কলরব ইভানের মাথায় হাত রেখে কিছুটা সংশয় নিয়ে জিজ্ঞেস করল, ইভান, ও তো আমার ভাইয়ের ছেলে, মানে আমার ভাইপো, কিন্তু ও তোকে রং মাখাতে যাবে কেন? আর কখন দিল এই রং? অনন্ত কপালে ভাঁজ ফেলে বলল, এ তো ঠিক একটু আগে বাইরে যখন আমি ঢুকছিলাম, ওর সাথে ছোটখাটো একটা কিউট মেয়েও ছিল। কলরব এবার শব্দ করে হেসে উঠল। ইভানের দিকে তাকিয়ে তার হাসি আর থামছেই না। ইভান তখনও নির্বাক দর্শকের মতো তাকিয়ে আছে। অনন্তের কিং কর্তব্য বিমূঢ় চেহারা দেখে কলরব যেন আরো বেশি মজা পাচ্ছে। হাসতে হাসতে বলল, আরে গাধা, ওটা ইভান ছিল না, ওইটা ওর যমজ ভাই ইহান ছিল। আর ওই মেয়েটা হলো দিয়া। তুই একদম ঠিক মানুষের পাল্লায় পড়েছিস। চল আমার সাথে ঘরে চল, জাগে জামাটা বদলে ফ্রেশ হয়ে নে। অনন্ত যেন আকাশ থেকে পড়ল। যমজ ভাই? তার মানে এতক্ষণ সে যার সাথে বাইরে কথা বলছিল সে অন্য কেউ, আর এখন সামনে যে বসে আছে সে হুবহু এক চেহারার অন্য একজন। বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল। ইভান এতক্ষণ অবাক হয়ে বড়দের কথা শুনছিল। সে জিজ্ঞাসু দৃষ্টিতে কলরবের দিকে তাকিয়ে বলল, চাচ্চু, এই আঙ্কেলটা কে? কলরব ইভানের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে পরিচয় করিয়ে দিল। ইভান, ইনি আমার খুব ভালো বন্ধু, নাম অন্ত, তোর নতুন আঙ্কেল। কলরব অনন্তের কাঁধে হাত দিয়ে ধাক্কা দিল। চল এবার, এভাবে দাঁড়িয়ে থাকতে হবে না। তালুকদার বাড়ির বিশাল ছাদে মেহেদির উৎসব মুখর আড্ডা জমে উঠেছে। আলোকসজ্জার ঝিলমিলে আলোয় চারপাশটা অপার্থিব সুন্দর লাগছে। রঙিন শামিয়ানা আর শতরঞ্জি বিছিয়ে বাড়ির মেয়েরা মেতে উঠেছে উৎসবে। দক্ষ 3জন মেহেদি আর্টিস্ট আনা হয়েছে, যাদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এক একটা মেহেদির আলপনা। বিকেলের দিকে অফিস থেকে ফেরার পর দিব্য নিজের ঘর থেকে আর বের হয়নি। এক সময়কার প্রাণোচ্ছল আর আড্ডা প্রিয় দিব্য তালুকদার এখন যেন এক অন্য মানুষ। সময়ের আবর্তে সে নিজেকে গুটিয়ে নিয়েছে এক শক্ত খোলসের ভেতর। এখন তার কাছে তার অভিজাত্য পরিপাটি পোশাক আর মেপে চলা জীবনটাই মুখ্য। অসামাজিক না হলেও সবার সাথে হৈহুল্লোড় করার সেই পুরনো অভ্যাসটা সে কবেই বিসর্জন দিয়েছে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দিব্যর মনে হলো দিয়ার এখনো ঘুমানোর সময়। সে ধীর পায়ে ছাদে গেল মেয়ের খোঁজে, কিন্তু সেখানে নবনী বা দিয়া কাউকেই পেল না। ভগতা নিচে নেমে রান্নাঘরের দিকে আসতেই তার পা দুটো থমকে গেল। ভেতরের দৃশ্যটা দেখে দিব্যর বুকের ভেতরটা এক অদ্ভুত যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। দিয়া নবনীর পাশে বসে গল্প করছে, আর নবনী ভাতের লোকমা তুলে ওর মুখে দিচ্ছে। দিয়ার চোখে মুখে যে অনাবিল তৃপ্তি আর আনন্দ উপচে পড়ছে তা দিব্যর কাছে এক অলীক স্বপ্নের মতো। ইদানিং দিয়া জেদ করে দিব্যর হাতেও খেতে চাইতো না। মৌনিতা তখন ইহান আর ইভানকে খাওয়াতো, তখন দিয়া অপরক চেয়ে থাকতো, বায়না ধরতো তার এমন একটা মা চাই। মৌনিতা দিয়াকে যথেষ্ট স্নেহ করলেও নিজের দুই চঞ্চল ছেলেকে সামলাতেই তার হিমশিম অবস্থা হতো। দিব্যর কঠোর পৌরুষ দীপ্ত চোখ দুটো মুহূর্তের জন্য আর্দ্র হয়ে এলো। সে দ্রুত চোখের কোণ মুছে নিজেকে সামনে নিয়ে ওদের দিকে এগিয়ে গেল। দিব্যকে দেখেই দিয়া একগাল হেসে দিয়ে চিৎকার করে উঠল, পাপা, তুমি জানো মাম্মা আমাকে একটা পরীর গল্প বলেছে। মাম্মা কত মিষ্টি করে গল্প বলে, তুমি তো এত সুন্দর করে গল্প বলতে পারো না। মেয়ের এই সরল স্বীকারোক্তিতে দিব্যর মুখটা মুহূর্তের জন্য একটু ছোট হয়ে গেল। সে কাষ্ঠ হাসি হেসে আমতা আমতা করে বলল, আরে আমিও পারি, শুধু সময় পাইনি বলে বলা হয়নি, এই যা। দিব্যর এমন কাচুমাচু মুখ দেখে নবনীর হাসি পেল। সে দিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, বাদ দাও শোনা, দুনিয়ার সব মানুষ তো আর সব কিছু পারে না। দিব্য তৎক্ষণাৎ সায় দিয়ে বলল, হ্যাঁ, একদম ঠিক। এই যেমন ধরো, আমি চাইলেই তুমি আর তোমার মাম্মা দুজনকে চট করে কোলে তুলে নিতে পারি। তোমার মাম্মা কি তা পারবে? ওকে একবার জিজ্ঞেস করে দেখো তো। নবনীর মনে হলো সে আকাশ থেকে পড়েছে। লোকটার স্বভাবই এমন, যে কোনো ছুতোয় নিজেকে জাহির করা চাই যায়। সে মনে মনে একটা বড় সড়ো মুখ ভাঙালো। মুখে কিছু বলতে সাহস পেল না। ভালো করে জানে এই লোকের সাথে তর্কে যাওয়া মানেই হলো পুরনো কোনো কটু কথা বা অতীত নিয়ে খোঁচা খাওয়া। নবনী নিজের অভিজ্ঞতায় যথেষ্ট শিক্ষা পেয়েছে, তাই চুপ থাকাই শ্রেয় মনে করল। দিয়ে এবার গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে সে বেশ গম্ভীর গলায় সায় দিল,
সত্যি তো, মাম্মা ভীষণ উইক, শুধু ধপাস করে পড়ে যায়। মাম্মা, তোমার উচিত পাপ্পার মতো রোজ সকালে ডিসুম ডিসুম করা, আর বেশি বেশি ল্যাপটপ চালানো, আর ওই বিশ্রী তেতো কফি খাওয়া। তাহলেই তুমিও পাপার মতো স্ট্রং হবে। মেয়ের এমন অদ্ভুত কথা শুনে দিব্য আর নিজেকে সামলাতে পারল না। গম্ভীর দিব্য তালুকদার হঠাৎ শব্দ করে হেসে উঠল। নবনী থমকে গিয়ে অপলক চেয়ে রইল দিব্যর দিকে। এই প্রথম সে লোকটাকে প্রাণ খুলে হাসতে দেখল। হাসি তোড়ে দিব্যর বা গাড়ির ছোট্ট একটা টোল পড়েছে, যা তার রুক্ষ ব্যক্তিত্বকে এক নিমিষে স্নিগ্ধ করে তুলেছে। গম্ভীর চেহারায় চেয়ে এই হাসি মুখের দিব্যকে অন্যরকম লাগছে। দিব্য হাসি থামিয়ে নবনীর দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করল, রাইট বলেছো মাম্মা। আচ্ছা নবনী, দেখলাম বাড়ির সবাই ছাদে গিয়ে মেহেদি পড়ছে, হইচই করছে। তুমি এখানে একা বসে আছো কেন? তোমার কি মেহেদি পড়তে ভালো লাগে না? দিয়া তার ছোট ছোট দুহাত মেলে ধরো দিব্যর মুখের সামনে। মেহেদির গাঢ় আলপনায় ওর কচি হাত দুটো তখন সত্যিই সুন্দর লাগছে। উজ্জ্বল চোখে বাবার দিকে তাকিয়ে বলল, পাপা দেখো, দিয়া 2 হাতে কত সুন্দর মেহেদি পড়েছে, মাম্মা পরিয়ে দিয়েছে। দিব্য কৌতূহলে মেয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। কুটিয়ে দেখার ভান করে একগাল হেসে বলল, ওয়াও, আমার মাম্মার হাত তো দেখে একদম পরীর হাতের মতন লাগছে। কথাটা বলেই দিব্যর নজর গেল নবনীর দিকে। সে তখন শান্ত মুখে নিবিষ্ট মনে ভাত মাখিয়ে চলেছে। দিব্যর মনের কোনো এক চিলতে শঙ্কা উকে দিল। মেয়েটা যেন দিন দিন নবনীর সাথে বড্ড বেশি মিশে যাচ্ছে। এক নিবিড় মায়ার বাঁধনে জড়িয়ে যাচ্ছে দুজন। নবনী অনুভব করতে পারল কারো তীক্ষ্ণ দৃষ্টি তার উপর স্থির হয়ে আছে। সে মুখ তুলে চাইতেই দিব্য হালকা করে ভ্রু নাচিয়ে আগের প্রশ্নের উত্তরটা চাইল। নবনী ধীর স্বরে বলল, আসলে মেহেদি আমার ঠিক অপছন্দ না। দিয়াকে পড়ানোর পর হঠাৎ মনে হলো ওকে আগে খাওয়ানো দরকার। রাত তো অনেক হয়েছে, আমার সোনাটার খুব খিদে পেয়েছিল, তাই না সোনা? দিব্য এবার কিছুটা গম্ভীর হয়ে এলো, বলল, আমি তোমাকে বলেছিলাম নবনী, তুমি। দিব্যর কথা শেষ হওয়ার আগেই নবনী বেশ দৃঢ়তার সাথে ওকে থামিয়ে দিল। এরপরের কথাও ধারণা করে নিল। অনুনয়ের সুরে বলল, প্লিজ এখন চুপ করুন, আপনি কিচ্ছু বলবেন না। দিয়া সোনা, তোমার খাওয়া তো শেষ, এখন চট করে নিজের ঘরে চলে যাও তো। মামাম হাত ধুয়ে এখনই আসছে, কেমন? দিব্য কিছুটা থতমত খেয়ে গেল। নবনী দিয়াকে চেয়ার থেকে নামিয়ে দিল। দিয়া বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই এক অদ্ভুত নিস্তব্ধতা জেগে বসলো চার দেয়ালে। নবনী ঘুরে সরাসরি দিব্যর চোখের দিকে তাকালো, স্পষ্ট গলায় বলল, আমি ওকে জন্ম দেইনি, এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি তো আপ্রাণ চেষ্টা করি ওর মা হয়ে ওঠার। আপনি বারবার কেন আমায় মনে করিয়ে দেন যে আমি ওর মা নই? আপনি তো বলেছিলেন ও আমার তখনই হবে যখন আমরা একে অপরের হব। আমি তো আপনাকে মনে প্রাণে মেনে নিয়েছি, তাহলে ওকে নিজের করে পেতে গেলে আমাকে আর কি কি করতে হবে? হ্যাঁ, আমি জানি আমাদের মধ্যে সেই চিরচরিত স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি। আপনার যদি মনে হয় তেমন কিছু প্রয়োজন আছে, তবে তাতেও আমি আপনাকে বাধা দেব না। মনের মিল ছাড়াও তো পৃথিবীতে কত শত দম্পতির সংসার টিকে থাকে, আমাদেরও না হয়। নবনীর কথা শেষ হওয়ার আগেই দিব্য ঝড়ের বেগে এগিয়ে এসে এক হাতে নবনীর বাহু সজোরে চেপে ধরল। আংশিক এমন আচরণে চমকে উঠল নবনী। থরথর করে কেঁপে উঠল ওর সমস্ত কায়া। দিব্যর চোখ দুটো অপমানে আর রাগে আগুনের মতো জ্বলছে। তাতে দাঁত চেপে ধমক দিয়ে উঠল, শাট আপ নবনী, তুমি ঠিক কি বোঝাতে চাইছো আমাকে? ওই তথাকথিত নাটকীয় সংলাপের মতো দেহ পাবেন কিন্তু মন পাবেন না, এমন টাইপ কিছু? নবনী ছলছল চোখে সরাসরি দিব্যর চোখের উপর স্থির দৃষ্টি রাখল। আজকে তার মেজাজ আর ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেছে। দিব্যর পুরো শরীর রাগে কাঁপতে লাগলো। সে কি নবনীকে কোনোদিন স্রেফ একটা পণ্য হিসেবে ভেবেছে, যেখানে সে তিলে তিলে মেয়েটাকে নিজের মনের মণিকোঠায় জায়গা দেওয়ার চেষ্টা করছে, সবসময় ওকে সহজ করার চেষ্টা করছে? সেখানে নবনীর এমন সস্তা প্রস্তাব তার পৌরুষে আর ইগোতে প্রচন্ড আঘাত আনল। দিব্য পুনরায় চিৎকার করে উঠল, তুমি আমাকে ঠিক কি মনে করো? তোমার কি মনে হয় তোমার মনে তোমার পুরনো প্রেমিক রাজত্ব করবে আর তুমি দয়া করে তোমার শরীরটা আমাকে দান করবে? বাহ, এতটাই মহান তুমি? এটাকে তুমি আমাকে মেনে নাও বলো? একটা কথা কান খুলে শুনে রাখো, দিব্য তালুকদার একই ভুল বারবার করে না, আর যা তার উপর সে 16 অধিকার চায়। যদি তোমার 100 ভাগের মধ্যে মাত্র 5 ভাগ অন্য কারোর জন্য জমা থাকে, তবে বাকি 95 ভাগ ছুঁড়ে ফেলে দেওয়ার ক্ষমতা আমি রাখি।
তাই এই ধরনের কথা দ্বিতীয়বার আমাকে শোনানোর দুঃসাহস কখনো করবে না। দিব্যর হাতের বাঁধন যেন নবনীর হাড় অবধি গিয়ে বিচ্ছে। সে আরো কঠোর স্বরে যোগ করল, যেদিন ভিতরে বাইরে উভয় দিকে থেকেই আমাকে পুরোপুরি আপন করে নিতে পারবে, সেদিনই কেবল আমার কাছে এসো। আর যদি মনে হয় তা পারবে না, তবে এখনো সময় আছে, চলে যেতে পারো। এমন সস্তার সম্পর্ক দিব্য তালুকদার টানতে চায় না। দিব্যর এই চরম আল্টিমেটাম নবনীকে যেন এক মুহূর্তের জন্য পাথর করে দিল। তার গলার কাছে কথাগুলো দলা পাকিয়ে আটকে গেল। চোখের কার্নিশ বেয়ে তপ্ত অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। সে কোনো মতে নিজের কম্পিত কণ্ঠস্বর সামলে নিয়ে ভাঙা গলায় বলল, আপনি তাহলে বারবার একই কথা কেন তোলেন? দেওয়া যেদিন থেকে আমাকে মামা বলে ডেকেছে সেদিন থেকে আমি ওর মা হয়ে গেছি। আমি ওকে মন থেকে ভালোবাসি। কিন্তু আপনি যখন পরপর এমন দৃঢ় ব্যবহার করেন তখন খুব কষ্ট হয় আমার। নিজেকে প্রচণ্ড ছোট মনে হয়। আর আর আপনিই বা কোথায় আমাকে মন থেকে মেনে নিতে পেরেছেন? দিব্য নবনীর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে শীতল স্বরে বলল, হ্যাঁ, মানতে পারিনি বলেই এখনো আমাদের মধ্যকার এই যোজন যোজন দূরত্ব আমি বজায় রেখেছি। কারণ শুধু তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্কে আমার চাই না। তবে তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখি, যদি সত্যি আমাকে মেনে নিয়ে আমার সাথে সারা জীবন কাটাতে চাও, তবে ওই অতীত আর তোমার ওই তথাকথিত বিশ্বাসঘাতক প্রেমিককে মন থেকে পুরোপুরি মুছে ফেলো। শুধুমাত্র আমার জন্য নিজেকে প্রস্তুত করো। তোমার ভাবনা, তোমার চিন্তা সবখানে শুধুই দিব্য তালুকদারের রাজত্ব থাকবে। আমার মন পুরোপুরি বদলে যাওয়ার আগে তোমার কাছে সময় আছে। এর আগে সিদ্ধান্ত নাও তুমি পারবে কিনা। কারণ একবার যদি আমার মন তোমার থেকে ঘুরে যায়, তবে তোমার মুক্তি পাওয়া অসম্ভব হয়ে পড়বে। আমি চাই একটা স্বচ্ছ সম্পর্ক, চাই তুমি আমাকে জোর করে নয়, মন থেকে মেনে নাও। দিব্য গভীর একটা শ্বাস নিয়ে নিজেকে কিছুটা সামনে নিল। ওর কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে এলো। আই এম সরি, রাগের মাথায় এমন কিছু কথা বলেছি যা হয়তো বলা আমার উচিত হয়নি। আজই শেষ। আজকের পর আমি আর ওই মানুষের নাম উচ্চারণ করবো না। আমারও সরি। নবনী চোখের জল মুছে জোরপূর্বক ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা টেনে আনলো। করুণ স্বরে বলল, ইটস ওকে। আপনি তো কোনো মিথ্যা অপবাদ দেননি। যা বলেছেন তা তো সত্যি। দিব্য নবনীর চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি শুধু চেয়েছি তোমার নিজের জীবন নিয়ে যেন কোনোদিন কোনো আফসোস না হয়। তোমার মনে যেন এই আক্ষেপ না জাগে যে একজন সত্য বিবাহিত মেয়ে হয়ে অন্যের বাচ্চার জন্য নিজের শখ আহ্লাদ বিসর্জন দিতে হচ্ছে। ব্যাস, এইটুকুই আমার চাওয়া ছিল। কথাগুলো শেষ করে দিব্য নবনীর বাহু ছেড়ে দিল। এক মুহূর্ত আর সেখানে না দাঁড়িয়ে সে দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নবনী পাথরের মতো নিথর হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। মেয়েদের মেহেন্দি রাঙানোর মগ্নতার মাঝখানে হঠাৎ ঝড়ের বেগে ছাদে এসে হাজির হলো কলরব। সাথে ওর 3 বন্ধু অনন্ত, অভিকার, শান্ত। ছাদের এক কোণে পাশাপাশি বসে 2 মেহেন্দি আর্টিস্টের কাছ থেকে মেহেদির নকশা করিয়ে নিচ্ছে নিজানা আর কুহু। কলরব কোনো ভনিতা না করে ওদের একদম গা ঘেঁষে বসে পড়ল। আদেশের সুরে বলল, এই তোরা শর্ত দেখি, এবার আমরা মেহেদি পরবো। কুহু অবাক হয়ে ভাইয়ের দিকে তাকালো। বড়রা কেউ নেই বলে ছাদটা এখন পুরো দমে তারা আর তাদের সমবয়সী কাজিনদের দখলে। কুহু নাক মুখ কুচকে তাচ্ছিল্যের স্বরে বলল, ছি ভাইয়া, তোমার রুচি কি এই দশা হলো যে শেষমেশ ছেলে হয়েও মেয়েদের মতো হাতে মেহেদি পরবে? কথাটা শোনা মাত্র কলরব আর চোখে বন্ধুদের দিকে তাকালো। বোঝালো সে বিরক্ত তাদের ওপর। শান্ত পরিস্থিতি সামাল দিতে এক চিলতে হেসে বলল, আরে পিচ্ছি, মেহেদি গায়ে কি কোথাও লেখা আছে যে এটা শুধু মেয়েদের সত্য? আসলে আমার বন্ধু আমাদের ভাবির সামনে প্রমাণ করতে হবে না সে তাকে কতটা ভালোবাসে? এটা তো একটা প্রমাণ। অনন্ত পাশ থেকে ফোরন কাটলো। ঠিক তাই, তোমার মতো এই লতা পাতা হাতি ঘোড়া হিজিবিজি ডিজাইন তো আর ও আঁকবে না। সেভ তোমার ভাবির নামের প্রথম অক্ষরটা লিখবে। এটা একটা রোমান্টিক ব্যাপার স্যাপার আর কি। নিজের এত শখের সুনিপুণ কারুকাজকে হাতি ঘোড়ার ডিম বলায় কুহু প্রচন্ড কেঁপে গেল। রাগে ওর গা রিরি করে উঠছেও ভাইয়ের বন্ধুদের সামনে আর কথা বাড়ালো না। গটগট করে উঠে দাঁড়িয়ে কলরবের বসার জায়গা করে দিল সে। কলরব বসতেই অনন্ত ওর পাশে ঝাঁকিয়ে বসলো। কুহু যাওয়ার আগে বলল, ভাইয়া না হয় ভাবির নাম লিখবে, তা অন্তত জালির ভাই আপনার কি কোনো ভরসা আছে? আপনি কার নাম লিখবেন শুনি? যা ভালো মনে হয় করেন গে। নিজানা, চল এখান থেকে।
কুহু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, গটগট করে নিজানাকে নিয়ে ছাদের অন্য প্রান্তে চলে গেল। ওর ফেলে যাওয়ার তীক্ষ্ণ কথার বাণী অনন্তর মুখটা মুহূর্তেই চুপসে গেল। উপস্থিত বন্ধুদের হাসির রোলে যেন অনন্তর অস্বস্তি আরো কয়েক গুণ বেড়ে গেল। শান্ত হাসতে হাসতে গড়িয়ে পড়ে কলরবের গা ঘেঁষে বসল। কৌতূহলী চোখে কুহুর যাওয়ার পথের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা কলরব, এই মেয়েটা তোর ফুফাতো বোন তাই না? কলরব অন্যমনস্কভাবে মাথা নেড়ে সায় দিল। অভিক তখন সুযোগ বুঝে টিপ্পনি কাটল, আরে কলরব, তুই তো কোনোদিন শান্তকে বলিসনি তো তোর এরকম একটা সুন্দরী ফুফাতো বোন আছে। জানলে তো শান্ত তোকে অনেক আগে দোস্ত বাদ দিয়ে শালা ডাকা শুরু করতো, তাই না শান্ত? শান্ত কৃত্রিম চোখ রাগে চোখ রাঙালে ও ঠোঁটের কোণে একটা চিলতে হাসি ধরে রেখে বলল, একেবারে ভুল বলিসনি ভাই, শি ইজ সো প্রিটি। বন্ধুর মুখে প্রশংসা শুনে কলরব থাপ্পড় বসালো শান্তর মাথায়। মুখ বাঁকিয়ে বলল, তোর কোন দিক দিয়ে ওকে সুন্দর মনে হলো শুনি? 1 নম্বর চাশমিশ, আর আস্ত একখানা কানা। আর খবরদার ভুলে ওদিকে নজরে দিস না। ওর মাকে চিনিস? জানলে তোকে সত্যি সত্যি কানা করে দেবে। আর তেতো হলো সত্যি। শোন, তোর মতো টেনে টনে পাশ করা ছেলের সাথে ওর একদম জমবে না। কানা হলে কি হবে? মেয়েটা কিন্তু মারাত্মক ট্যালেন্টেড। শান্ত দমার পাত্র নয়, সে বেশ ভাব নিয়ে বুক ফুরিয়ে বলল, আরে আমি বা কম কিসে? আমার আব্বা কি ভিখারি যে ওকে চাকরি করে খাওয়াতে হবে? একবার চান্স নিয়ে দেখলে ক্ষতি কি? বন্ধুর এমন আত্মবিশ্বাস দেখে কলরব এবার শয়তানি হাসল। উত্তেজিত হয়ে বলল, আচ্ছা নে, চাস নিয়েই দেখ। তোকে আমি পুরো সাপোর্ট করব। ওকে যদি কোনোভাবে পড়াতে পারিস তবে কথা দিচ্ছি 1 মাস তোকে আব্বা বলে রাখবো। আমি মনে প্রাণে চাই ওর মায়ের একবার মিনি হার্ট অ্যাটাক হোক। শান্ত হাত বাড়িয়ে দিল ডিল পাকা করার জন্য। আত্মবিশ্বাসের সাথে বলল, ওকে, ডিল ডান। দেখে নিস, তোকে আমি শালা করেই ছাড়বো। নবনী যখন ঘরে ফিরল দেখল শান্ত হয়ে ঘুমানো দিয়া ছাড়া সেখানে আর কেউ নেই। অদ্ভুত, লোকটা গেল কোথায়? রান্নাঘর থেকে বের হওয়ার পর কয়েকজন আত্মীয় ঘিরে ধরেছিল নবনীকে। তাদের সঙ্গ দিয়ে আর একসাথে রাতের খাওয়া সেরে ঘরে ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। একরাশ অনিশ্চয়তার ক্লান্তি নিয়ে নবনী খাটের কোণে বসল। মাথাটা যন্ত্রণায় ভন ভন করছে। বিয়ে বাড়ি বলে কথা, রাত ঘুরিয়ে গেলেও বাড়ির প্রতিটি কোণ এখনো মানুষের কোলাহলে মুখরিত। নবনীর খুব ইচ্ছে ছিল দিয়াকে ঘুম পাড়িয়ে সে নিজে একটু মেহেন্দি পরবে, কিন্তু ততক্ষণে মেহেন্দি আর্টিস্টরা বিদায় নিয়েছেন। হাজার হোক সে তো একটা মেয়ে, তারও তো কিছু শখ আহ্লাদ আছে। দিব্য ঠিকই ধরেছে, মেহেন্দি নবনীর অন্যতম ভালো লাগার জিনিস। একটা দীর্ঘশ্বাস মেরে সে মনে মনে ভাবল, এখন আর আফসোস করে কি হবে। ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকলো দিব্য। নবনী কেন যেন ওর চোখের দিকে তাকাতে পারছে না। এক অদ্ভুত জড়তা তাকে গ্রাস করেছে। ইস, মানুষটার সাথে ওভাবে ঝগড়া না করে হতো। রাগের মাথায় তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল সে। এদিকে দিব্যর মনের ভেতরেও এক প্রচণ্ড অপরাধবোধ কাজ করছে, কিন্তু বাইরে থেকে সে তার গাম্ভীর্য বজায় রাখলো। দিব্য ধীর পায়ে এগিয়ে এসে নবনীর সামনে দুটো মেহেন্দির টিউব রেখে দিল। নবনী পুরোপুরি হতভম্ব। সে একবার মেহেন্দির টিউবগুলোর দিকে তাকালো আর পরক্ষণেই বিস্ময় ভরা চোখে চাইল দিব্যর পানে। এগুলো সেই মেহেন্দি নয় যা বাড়ির বাকি সবাই পড়েছে, এগুলো অন্য মেহেন্দি। মাঝরাতে এই মেহেন্দি দিব্য কোথায় পেল?